আকাশে চাঁদের মুখে মেঘের ঘনঘটা। দূরে জরাজীর্ণ 3 তলা বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল শিবু আর ভম্বল। শিবু ভম্বলের হাত চেপে ধরে বলল, এই বলছি, সত্যি সত্যি কি এ বাড়িতে ঢুকবি? গ্রামের লোকজন কিসব যেন বলে। ছোট মহলে অনেক গুপ্তধন আছে, সেই ঘটনার পর লোকজন তো পালিয়ে যায়, কিন্তু এ বাড়ির ধন সম্পত্তি সব এ বাড়িতেই পড়ে আছে। কেউ ভয়ে কিচ্ছুটি নিয়ে যায়নি। সেই গুপ্ত সম্পদ বাঁচানোর জন্য শরিকরা এমন গুজব সব রটিয়ে দিয়েছে না, ওসব একবার যদি হাতে আসে রে, পিছন ফিরে আর তাকাতে হবে নি। ওরা ধীর পায়ে দুজনে এগিয়ে গেল ভাঙা পাঁচিলটার দিকে। হাড় পাঁজরা বের করা পাঁচিল টপকাতে খুব বেশি অসুবিধা হলো না। 3 মহলা বাড়ির ডান দিকে বড় মহল আর বাঁ দিকে ছোট মহল। বড় মহলে এখনো পর্যন্ত মাঝে মাঝে লোকজন যাতায়াত করলেও ছোট মহলের দিকে সেই কোন কালে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে আর কেউ সেদিকে যায় না। জ্ঞাতি শরিক যারাই ছিল তারাই ওই দিক বরাবর একটা বড় পাঁচিল তুলে দিয়ে জায়গাটাকে বাড়ির থেকে আলাদা করে দিয়েছিল। গ্রামের মধ্যে লোকজন বলাবলি করে, রাতের বেলা ওই ছোট মহলের ভিতর থেকে সাপের হিস হিস শব্দ শোনা যায়। ব্যাগ থেকে কার্বলিক অ্যাসিডের শিশিটা বার করে চারিদিকে ছড়িয়ে এগোতে এগোতে ভম্বল বলল, দুপুরের দিকে একদিন এসেছিলাম, বুঝলি, আশপাশটা একেবারে খাঁ খাঁ করছিল। দিনের বেলায় সূর্যের আলো ভালোভাবে ঢোকে না এই মহলে। আমি কিন্তু দেখে রেখেছি, উঠোন পেরিয়ে ওই বাড়ির মাঝ বরাবর একটা পাঁচিল, তারপরেই আছে ছোট মহল। নিচের ঘরগুলো ঘুরে আমি দেখেছি, কিচ্ছুটি নেই, কিচ্ছু না। আসল ঘরটা হচ্ছে ওইখানে 3 তলায়, বাঁদিকে সিঁড়ি, সোজা নিচে গিয়ে ডান হাতের প্রথম ঘরটা। শিবু ভীত পায়ে মহলের আশেপাশে টর্চের আলো ফেলে দেখছে। ভম্বল পেছনে ফিরে দেখে ফিসফিসিয়ে বলল, জানিস রে, আমার ঠাকুরদা একবার বলেছিল, অনেক বছর আগেকার কথা রে, তখন এ বাড়িতে লোকজন পুরো ভর্তি থাকতো, পুরো গম 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 করতো, তবে ছোট মহল কিন্তু একইভাবেই বন্ধ থাকতো। পথ ভুল করে ওই ঘরের সামনে গিয়ে দেখেছিল একটা ঘর থেকে সালা নীল রঙের জ্যোতি বেরোচ্ছে রে। দরজাটা বন্ধ ছিল, ঢুকতে যাবে তখনই পিছন থেকে কেউ ডেকে নিয়ে চলে যায়, তারপর আর ঢুকতে পারেনি। বড় একটা বট গাছ লিকলিকে ঝুড়িগুলো নামিয়ে বাড়িটার আশেপাশে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সেই বাড়ির অভিভাবক। ঝুড়িগুলোকে মাঝে মাঝে মনে হয় বৃদ্ধ বটের হাত পা। মাঝ বরাবর যে পাঁচিলটা তোলা আছে সেটার বেশিরভাগ অংশই কালের নিয়মে ফাটল ধরে ভেঙে পড়েছে। ওরা পা দিয়ে সামান্য চাপ দিতেই সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ওরা সতর্ক হয়ে আশেপাশে দেখে নিল একবার। ভম্বলেরও এখন গলা শুকিয়ে আসছে। শিবুকে যদিও সে কথা বলতে পারল না। আলোটা মহলের আশেপাশে একবার ঘুরিয়ে তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। সিঁড়ির একেবারে শেষ প্রান্তে গিয়ে শিবু ভম্বলের হাত ধরে বলল, ওরে বাবা, আমার কেমন জানি ভয় ভয় করছে রে। ঠিক তখনই মাঠের ধারে শিয়ালের কান্নার শব্দ ভেসে উঠল। ভম্বল কাঁপা কাঁপা গলায় বলল, ভয় ভয় কি রে, ও তো শিয়াল। চাঁদের মরা আলো গাছটার উপর পড়েছে, আর তার ছায়া দেখে মনে হচ্ছে দীর্ঘকায়া এক নারী লম্বা চুল খুলে বাতাসে ভেসে রয়েছে। ছোট বউ, ও হচ্ছে গাছের ছায়া। আরে তোকে আনাটাই আমার ভুল হয়েছে, জানিস তো। তোর যদি এত ভয় করছে না, যা যা তুই ফিরে যা তো, আমি একাই ঢুকবো। ম্রিয়মান হয়ে যায় শিবু। ওরা এসে পৌঁছলো সেই দরজার সামনে। দরজার ওপর তালা লাগানো, তার উপরে একটা লাল কাপড় বাঁধা। কাপড়ের উপর অনেকগুলো সুতো দিয়ে বাঁধা রয়েছে, সাথে অনেকগুলো তাবিজ ঝুলছে। ভম্বল বলল, হ্যাঁ রে শিবে, এই ঘরের তালার উপরে এত তাবিজ কবজ কেন রয়েছে রে? তাই তো, কি ব্যাপার কি ব্যাপার? শিবুর গলার স্বরটাও কেমন যেন অন্যরকম শোনালো।
ভম্বল কিছুক্ষণ আগে এত বড় বড় কথা বলছিল, তারও বুক ধুকপুক করছে এবার। ব্যাগের ভেতর থেকে একটা তালা ভাঙার যন্ত্র বের করে একটু চাপ দিতেই কট শব্দ করে খুলে গেল। তাবিজ কবজ সরিয়ে তালাটাকে খুলে দরজাটাকে দু হাতে ধাক্কা দিয়ে খুলে ওরা পাশের দেওয়ালের দিকে সরে গেল। শিবু বলল, এই কি হলো, সরে এলি কেন? এমনি এমনি, যদি সাপকপ কিছু থাকে তাই লিখে। বাইরে একটা রাতচরা পাখি ক্যাঁ ক্যাঁ শব্দ করে উড়ে গেল। চাঁদের মুখ থেকে মেঘের আবরণ সরে গিয়ে আলো পড়েছে বাড়িটার আশেপাশে। যেন মনে হচ্ছে চাঁদও উকি দিয়ে দেখতে এসেছে কি হচ্ছে। টর্চ জ্বালিয়ে ঘরের মধ্যে এদিক ওদিক ফেলল। ধুলোবালি ছাড়া এই ঘরে আর কিচ্ছু নেই। পুরো ঘরটা খালি, শুধু কোণের দিকে একটা পুরনো কাঠের বাক্স। শিবু ঘর ঘুরে গলায় বলল, ছোট বউ এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি। ও এই ঘরেই রয়েছে, এই ঘরেই রয়েছে লোকচক্ষুর আড়ালে। ভম্বল অবাক হয়ে পেছনে ফিরে তাকায়। একটা নীল চোখ দেওয়ালের মধ্যে থেকে স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। শিবে, এরকম করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? সে কথার উত্তর দেওয়ার আগে কারোর ঘুমড়ে কান্নার শব্দ ভেসে এলো। শিবু ভয়ে হতভম্ব হয়ে আশেপাশে দেখছে। ঠিক তখনই দুটো হাত ভম্বলের পা ধরে ঘরে টেনে দরজাটাকে সজোরে বন্ধ করে দিল। শিবু কিছু বলার আগেই হুট করে যেন সবটা ঘটে গেল। ঘরের ভেতর থেকে ভম্বলের আর্তনাদ ভেসে আসছে। ঘরের ভেতর থেকে মহিলা কণ্ঠের অট্টহাসির শব্দ, তার সাথে ছমছম নুপুরের শব্দ সারা বাড়ির মধ্যে দাপিয়ে বেড়াতে লাগলো। ও মাগো, ও মাগো, ও বাঁচাও, ও বাঁচাও মা, ও মা। আর কোনো দিকে না তাকিয়ে শিবু পড়িমড়ি করে দৌড় দিল। বোঙাবাড়ি গ্রাম থেকে আরও একটা লোক চিরদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেল। আপনারা শুনছেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে আমাদের আজকের নিবেদন, বোঙাবাড়ির ঈশ্বরী। যারা আমাদের চ্যানেলে প্রথম এই গল্পটি শুনছেন তাদের বিশেষ অনুরোধ, আমাদের গল্প যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখিকা অনিন্দিতা নাথের কলমে বোঙাবাড়ির ঈশ্বরী। ঘড়িটা দেখে নিল সৈকত। বিকেল 4:30। সারা দুপুর ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে। ন্যাশনাল হাইওয়েতে ওঠার মুখেই সন্ধে নামল। অপরাজিতা চোখ বুজে গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল। দুপাশের জঙ্গল থেকে ধেয়ে আসা বাতাস এলোমেলো করে দিচ্ছে অপরাজিতার মাথার চুলগুলো। কয়েকদিন বৃষ্টি চলায় এই ছোট এলাকার বাতাসে শীতল আমেজ বেশ কড়া। বৃষ্টি ভেজা পথের দুধারে অজস্র জঙ্গল, জোনাকি উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভেসে আসছে একটা নাম না জানা ফুলের গন্ধ। বৃষ্টি ভেজা মাটির গন্ধ বুক ভরে নিচ্ছিল মেয়েটা। বাইপাস ধরে ওদের গাড়ি ঝড়ের বেগে চলেছে। ফাঁকা রাস্তা। হঠাৎ ন্যাশনাল হাইওয়ে ওঠার মুখে খুব বড় একটা ট্রাফিক জ্যাম। সামনে যেন কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর মুষলধারে বৃষ্টি, কুয়াশা সব মিলিয়ে প্রায় ঘন্টা 3 আটকে গেল। কলকাতা থেকে বোঙাবাড়ি যেতে খুব বেশি 4-5 ঘন্টা সময় লাগে, কিন্তু আজ প্রকৃতি রুষ্ট। বাইপাসে উঠতেই সন্ধে নেমে এলো। খানিকটা এগিয়েই একটা ছোট চায়ের দোকান দেখতে পেয়ে সৈকত বলল, কোমরটা ধরে গেল, চলো একটু চাটা খেয়ে তারপর আবার স্টার্ট করব।
অপরাজিতা জলকাদা বাঁচিয়ে গাড়ি থেকে নেমে দোকানের সামনে পাতা নড়বড়ে বেঞ্চের উপর বসল। তোবড়ানো ডেচকিতে চা ফুটছে, একটা হলদে বাল্ব জ্বলছে। দোকানের সামনে কাঁচের বয়ামে নানা রকমের বিস্কুট রাখা। সেখান থেকে দুটো বিস্কুট বার করে কামড় দিতেই সৈকত বুঝল এই দোকানে লোকজন খুব একটা বেশি আসে না। বাসি বিস্কুটে তেল চিটে গন্ধ, তবে মাটির ভারে গরম চায়ে চুমুক দিয়ে মন ভরে উঠল। দোকানের সামনে উল্টো দিকের ছোট বেঞ্চিতে দুজন বয়স্ক লোক বসে ওদেরই দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যেই একজন উৎসাহ চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করল, তা আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা। সৈকত ছোট করে উত্তর দেয়। তবে লোকটার উৎসাহ কমল না, বলল, ও আচ্ছা, তা এদিকে ঘুরতে না কোনো কাজে? আমরা যাব বোঙাবাড়ির রাজবাড়ি। দোকানের দ্বিতীয় লোকটি চোখ কপালে তুলে বলল, কোথায়? বোঙাবাড়ির রাজবাড়ি? সৈকত না সূচক মাথা নাড়তে চায়ের দোকানদার এবার প্রশ্ন করল, আপনারা কি আগে আইসেন এখানে? অপরাজিতা এবার পাশ থেকে বলল, না, এই প্রথমবারের জন্য এলাম। কেন? লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে তারপর বলল, সাবধানে যাবেন। কেন, কোনো সমস্যা? সবাই একেবারে নিশ্চুপ। কেউ কিছু না বলে শুধু ঘাড় নাড়লেন। ওরা আর কোনো কথা না বলে টাকা মিটিয়ে গাড়িতে উঠল। হাইওয়ে ছেড়ে ওদের গাড়ি বড় রাস্তায় উঠেছে। মাইলস্টোনে দেখা গেল বোঙাবাড়ি আর 1 কিলোমিটার দূরে। কিন্তু রাস্তাটা কোন দিকে? ওদের সামনে 3টে রাস্তা। শীতের রাতে জনমানবহীন রাস্তায় হঠাৎ একটা বৃদ্ধকে দুলতে দুলতে হাঁটতে দেখে সৈকত জিজ্ঞাসা করল, এই যে দাদা, বলছি ওই বোঙাবাড়ির রাজবাড়িটা কোন দিকে? লোকটার পা টলছে, মুখে দেশি মদের গন্ধ। জড়ানো কণ্ঠে বলল, আগে সামনের রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেলে একটা জঙ্গল দেখতে পাবেন। ওর পিছনে একেবারে শেষ দিকে রাজবাড়ি। ঠিক আছে, নমস্কার। ওরা আন্দাজে এগিয়ে গেল। রাজবাড়ির অবয়ব চোখে পড়তে সৈকত বলল, মাতাল হলেও লোকটা সঠিক রাস্তা বলেছে। অন্ধকারে নিমজ্জিত জায়গাটা, গাছগাছালি ছাড়া বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির সামনে ওরা যখন এসে পৌঁছল তখন আকাশে কালো মেঘের ঘনঘটা। অপরাজিতা ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে বলল, যে কোনো মুহূর্তে বৃষ্টিটা নামবে, তাড়াতাড়ি একটা ঘর খুলে দাও। বাড়িটায় ইলেকট্রিসিটির কানেকশন অনেকদিন আগেই কেটে দিয়েছিল। সৈকত ডাক দিল, হরিপদ। তখনই ধুলো বালি উড়িয়ে শোঁ শব্দে ঝড় উঠল। তাড়াতাড়ি ওরা লম্বা বারান্দায় এসে দাঁড়াতেই ঝমঝমিয়ে জলের ফোঁটা নামল আকাশ ভেঙে। বড় মহল আর ছোট মহলের মাঝখানে যে পাঁচিল, সেটা ভেঙে পড়েছে। তার সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। সৈকত গলা উঁচু করে প্রশ্ন করল, কে কে ওখানে? অপরাজিতাও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি হরিপদ। বলেই দালানে উঠে এলো লোকটা। রান্নাঘর থেকে হ্যারিকেন এনে রাখল। সেই কাঁপা কাঁপা আলোয় ওরা দেখল হরিপদর মুখ ফ্যাকাশে। কি হলো, কিছু হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? হরিপদ কিছু বলতে গিয়েও থেমে গেল। হাতের ইশারা করে বলল, ডান দিকের ঘরটা খুলে দিয়েছি। আর একজন সাহেব এসেছেন, উনি পাশের ঘরে আছেন। বৃষ্টি ততক্ষণে ঝমঝমিয়ে নেমে গেছে। ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিয়ে অপরাজিতা বলল, খুব বাঁচা বেঁচে গেছি বুঝলে, নাহলে রাস্তায় আটকে পড়তাম।
বাইরে ঝড় বইতে লাগলো, সাথে কান ফাটানো বিদ্যুতের আওয়াজ। সৈকত ততক্ষণে পাশের ঘরে তন্ময়ের সঙ্গে আলাপ সেরে একটা সিগারেটে শুক টান দিয়েছে। হঠাৎ অপরাজিতা বিকট চিৎকার করে ঘরের থেকে বেরিয়ে এলো। সৈকত শশব্যস্ত হয়ে প্রশ্ন করল, কি হলো? হ্যাঁ, কি হলো? ওই ঘরে কেউ আছে। মানে? ওদিকে হরিপদ রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। অপরাজিতা হাঁপাতে হাঁপাতে বলল, আমি দেখেছি দুটো সবুজ চোখ মাটি থেকে খানিক উপরে ভেসে রয়েছে। সে কথা শুনে হরিপদর মুখ শুকিয়ে গেছে। আবার বিপদ, খুব বিপদ। সে বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। ওরা দুজন মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকতেই ওদেরও চোখে পড়ল দুটো সবুজ চোখ খাটের নিচ থেকে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সৈকতের এবার হাত পা ঘামতে শুরু করেছে। বাইরে মাঝে মাঝে কাকড়া বিছের মতো বিদ্যুতের রেখা আকাশের গায়ে ফুটে উঠছে, আর সেই আলোই দেখতে পাচ্ছে বাইরের গাছগুলো অশান্ত হয়ে মাথা দুলিয়ে চলেছে। জটিলা, জটিলা! বাইরে থেকে ডাক ভেসে আসতে ওরা দেখল সেই সবুজ চোখটা ওদের দিকে ছুটে আসছে। তারপর জোরে ম্যাও ডাক ছেড়ে ওদের পায়ের উপর দিয়ে লাফ দিয়ে ছুটে চলে গেল রান্নাঘরের দিকে। তিনজনে খাটের উপর বুক ধরে বসে পড়ল। তন্ময় বলল, কালো বিড়াল অন্ধকারে একেবারে গা মিশিয়ে বসেছিল, তাই বৌদি ভয় পেয়ে গেছে। অপরাজিতার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সৈকত কাঁধে হাত দিয়ে বলল, আর ইটস ওকে, এটা তো সামান্য একটা বিড়াল, তুমি বেশি ভেবো না। রাতের খাওয়া দাওয়ার পর হরিপদ বলল, ঝড় বৃষ্টি এখন থেমেছে, আমি বাড়ি যাই, কাল সকালে আবার আসবো। রাতের বেলা কিছু হলে তোমরা দরজা খুলো না, মোটে বাইরে বেরিও না। বাড়ি যাবে মানে? আমরা তোমার ভরসা এখানে এলাম আর তুমি বাড়ি যাবে? না বাবু, আমি তো আগেই বলেছি রাতের বেলা এখানে থাকতে পারবো না। কাল ভোর চলে আসবো, চিন্তা করো না। তোমাদের ঘুম থেকে ওঠার আগেই আমি চলে আসবো, কিন্তু রাতের বেলা সিগারেট হাতে নিয়ে থামে হেলান দিয়ে দাঁড়িয়ে তন্ময় বলল, এ বাড়ির একটা ইতিহাস আছে, তুমি কিছু শোনোনি? কি ব্যাপার বলো তো? আমার বস তো শুধু বললেন যে ওইদিকে ছোট মহলে হাত না দিতে, যা কাজ হবে সব এই ফ্লোরে। এই গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। ছোট থেকেই বোঙাবাড়ির ছোট মহলের গল্প সবাই জানে। রাতের বেলা ওই মহল থেকে নানা রকম শব্দ আসে, কিছু তো একটা আছে নিশ্চয়ই। সমসাময়িক সময়ে কি কিছু ঘটেছে, না সবই গুজব? মাসখানেক আগের ঘটনা। দুজন চুরি করতে ঢুকেছিল। একজন কেবলমাত্র বাড়ি থেকে পালাতে পেরেছিল, আর সেই লোকও এখন পাগল হয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়ায়। তুমি এত কিছু জেনেও এ বাড়িতে এলে? পাপি পেটকে লিয়ে। যাই হোক, বাদ দাও এসব। আমাদের বেশ কয়েক মাস থাকতে হবে, বুঝলে। রাতের বেলায় কোনো শব্দ শুনে ঘর থেকে কিন্তু বেরোবে না। তন্ময় ঘরে ঢুকে যাচ্ছিল। সৈকত নিজের মনে বলল, আজই এত বছর পর ওই মহলের পাঁচিলটা ভেঙে পড়ল, অদ্ভুত কোইন্সিডেন্স। কথার মধ্যে দেখল একটা কাঁপা মোমবাতির আলো এই মহল থেকে বেরিয়ে ওইদিকে চলে যাচ্ছে। সৈকতের চোখ কপালে উঠে গেছে। ওটা কে? আলোটা তখনই দপ করে নিভে গিয়ে নিকষ কালো আঁধারে জায়গাটাকে ঘিরে ধরল। তন্ময়ের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। সৈকতের সারা শরীরে কাঁটা দিয়ে গেল। তাড়াতাড়ি ঘরে এসে দেখল ঘর খালি। অপরাজিতা, ও তো ও ঘরেই ছিল, কোথায় গেল? তাহলে কি মোমবাতি নিয়ে ও ছোট মহলে চলে গেল? অপরাজিতা!
অপরাজিতা! সৈকত ওর নাম ধরে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। বাইরে অশান্ত প্রকৃতি যেন শান্ত হয়ে এসেছে ততক্ষণে। টর্চ লাইট জ্বালিয়ে বাথরুমে দেখল সেটা খালি। অপরাজিতা কোথাও নেই। ছোট মহলের দিকে পা বাড়াতে যাবে এমন সময় হরিপদর সাবধান বাণী মনে পড়ে গেল। দাদাবাবু, যাই হয়ে যাক, রাতের বেলা ছোট মহলে ঢুকবে না। ভাঙা পাঁচিলের সামনে দাঁড়িয়ে ছোট মহল দেখে ওর মনে হলো যেন কোনো শোকাতুরা রমণী খালি কোলে তার সন্তানের জন্য অপেক্ষা করছে। সৈকতেরও পা সরছে না। সেখান থেকেই ডাক দিল, অপরাজিতা! ক্ষীণ কণ্ঠে ওর গলার স্বর ভেসে এলো। কি বলল বুঝতে পারল না সৈকত। ওই দিকটা যেও না, চলে এসো, কাল সকালে দেখব। আর কোনো উত্তর নেই। সৈকতের পেছনেই খসখস শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে অন্ধকারে সেই সবুজ দুটো চোখ। এই অন্ধকারে বিড়ালটাকে দেখে মনে একটু স্বস্তি এলো। একটা হলদে আলো ছোট মহলের ভেতরের বাড়িতে মাঝে মাঝে চোখে পড়ছে, আবার মাঝে মাঝে সেটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সৈকত মনে মনে ভাবল, এখানে এসে ভুল করলাম না তো? এক পা এগোতে যাবে, বিড়ালটা তখন অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ করে ছোট মহলের দিকে পালিয়ে গেল। টর্চের আলোটা অনেকক্ষণ জ্বলার ফলে ক্ষীণ হয়ে এসেছে। আকাশের গায়ে একটা বিদ্যুতের রেখা দেখা দিল, আর সেই সাদা আলোয় সৈকতের মনে হলো ছোট মহলের দোতলার বারান্দায় একজন মহিলা আলুলায়িত চুলে শরীর ঝুঁকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সারা শরীর কাঁটা দিয়ে যায়। না না, অপরাজিতার চুল তো ছোট, তাহলে লম্বা খোলা চুলে কে দাঁড়িয়ে আছে? ভোঙা বাড়ির ঈশ্বরী। ওর মনে হলো পেছন থেকে কেউ যেন বলল। ঠিক তখনই ওর পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। মোবাইলে অপরাজিতার নাম ভেসে আসছে। হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ সে নিজের কানে শুনতে পাচ্ছে। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা তুলে নিল সৈকত। তুমি কোথায়? আমি তো ঘরে ছিলাম, তুমি আর তন্ময় গল্প করছিলে, তখনই আমি ফ্রেশ হতে বাথরুমে গিয়েছিলাম। তখন মনে পড়ল ও একটা বাথরুম দেখেছিল। হতে পারে অপা অন্যদিকের বাথরুমে গিয়েছিল। ফিরে আসার আগে টর্চের আলো ফেলে ছোট মহলের আশেপাশে দেখল, না, কোথাও কিচ্ছু নেই। ফেরার পথ ধরল, কিন্তু মাঝপথে এসে পা দুটো হঠাৎ করে থেমে গেল। বিড়ালটাকে তো হরিপদ বাড়িতে নিয়ে চলে গেছে, তাহলে তাহলে ওর পেছনে কে ছিল? সৈকতের পা দুটো যেন মুহূর্তে জমে গেছে। ঠিক তখনই ওর মনে হলো ছোট মহলের ভেতরে একটা তীব্র আর্তনাদের শব্দ ভেসে এলো। আর এক মুহূর্ত এখানে অপেক্ষা না করে দৌড়তে দৌড়তে ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিল। সৈকতের কানের পাশ দিয়ে ঘামের ফোঁটা বেয়ে পড়ছে। সৈকত গম্ভীর মুখে জানালার ধারে গিয়ে একটা সিগারেট ধরালো। অপরাজিতা অঘরে ঘুমিয়ে আছে। মনে মনে বলল, প্রমোশনের লোভে এখানে আসাটা ঠিক হয়নি, কিন্তু এখন তো ফেরার রাস্তাও বন্ধ। নাহলে এই মন্দার বাজারে চাকরিটা হারাতে হবে। জানালার ধারে মাথায় ঘোমটা দিয়ে বসেছিল বছর 20 বৃন্দা। বুকের মধ্যে ভয়ে ধুকপুক করছে। আজ থেকে সে এই চৌধুরী বাড়ির ছোট বউ। যদিও জমিদার বাবুর দ্বিতীয় বিবাহ। বড় বউ কনক বাচ্চা হওয়ার 2 মাসের মধ্যে মারা গেছেন। ঘোমটার আড়াল থেকে বাড়ি ভর্তি লোকজনকে দেখতে পেলেও তার স্বামীকে সে এ বাড়িতে আসার পর একবারের জন্যও দেখতে পায়নি। গরিব স্কুল মাস্টারের একমাত্র মেয়ে। বাবার মৃত্যুর 1 বছরের মধ্যে অনাথ মেয়েটাকে আত্মীয়রা বিয়ে দিয়ে দেয়। বসে বসে হয়তো এসবই ভাবছিল বৃন্দা। তখনই বাচ্চার কান্নার শব্দ শুনে ঘোমটার আড়াল থেকে দেখল একজন বৃদ্ধা এই বাড়ির কাজের লোক পদ্মা আর তার কোলে একটা কচি বাচ্চা নিয়ে
তার দিকে তাকিয়ে আছে। পদ্মা বাচ্চাটাকে বৃন্দার কোলে দিয়ে বলল, এই নাও তোমার সম্পত্তি, বড় বৌরানীর বুকের ধন, আজ থেকে তোমার হলো, ওকে আগলে রেখো। নরম তুলোর মতো একটা ফুটফুটে শিশু ওর কোলে এসে কান্নাকাটি ভুলে ওর হাড়ের একটা লকেট ধরে মুখে পড়ার চেষ্টা করছে। বৃদ্ধা এগিয়ে এসে বৃন্দার মাথায় হাত রেখে বলল, আমার মেয়েটা অকালেই চলে গেল। জমিদার বাবুকে অনেক অনুরোধ করেছিলাম ওর বাচ্চাটাকে আমি মানুষ করি, উনি রাজি হলেন না, তোমাকে বিয়ে করে আনলেন। ওকে দেখে রেখো মা। বৃন্দা হাঁ করে বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে থাকে। পদ্মা বলল, উনি বড় বৌরানীর মা। বৃন্দা পায়ে হাত দিয়ে প্রণাম করল। পদ্মা, ওটা বের কর। ঘরের দরজা বন্ধ করে পদ্মা খাটের নিচ থেকে একটা ছোট বাক্স টেনে বার করে নিয়ে আসে। বৃদ্ধা বললেন, কাল সকাল হতেই আমার ছেলেরা এসে আমায় নিয়ে যাবে, তার আগে তোমায় আমার কলজেটা আমি দিয়ে গেলাম। বৃন্দা মুখ তুলে তাকালো। ঘোমটার ভেতর থেকে টলটলে দুটো চোখ আর কাঁপা কাঁপা ঠোঁটটা দেখে বৃদ্ধার ঠোঁটের কোণে একটা পাতলা হাসি খেলে গেল। শোন রে মেয়ে, এ বাড়িতে ভয় পাবি না। সবাই বলে কোনো আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি তোর শাশুড়ি মা ওকে মেরে ফেলেছে। ছেলে না হলে ওরা তোকেও বাঁচিয়ে রাখবে না। আমার মেয়েটাই নিয়ে 5 বার মা হয়েছিল। প্রতিবারই দুধের সঙ্গে কাঁচের গুঁড়ো মিশিয়ে খাইয়ে ওরা বলেছে মেয়েটা মরা বাচ্চা প্রসব করেছিল। আর সেই সন্দেহেই পদ্মকে আমি এই বাড়িতে পাঠাই। তাই এবার আর বাচ্চাটাকে মারতে পারেনি, কিন্তু গাছটাকেই যে উপড়ে ফেলবে সেটা বুঝতে পারিনি। কথাটা বলেই মুখে আঁচল চাপা দেয়। বৃন্দা দেখল বৃদ্ধার চিবুক বেয়ে জলের ধারা নামছে। পদ্মা এগিয়ে এসে বলে, কর্তা মা, তাড়াতাড়ি করো, সময় যে বড় কম, যে কোনো মুহূর্তে গিন্নিমা চলে আসতে পারেন। ওদের বিশ্বাস নেই সেই একই কাজ তোর সঙ্গেও করতে পারে, তাই চুপি চুপি এই জিনিসটা তোকে দিয়ে যাচ্ছে। বলেই বৃদ্ধা বাক্সটা খুললেন। আর বাক্সের মধ্যে থাকা জিনিসটা দেখেই কেঁপে উঠল ছোট্ট বৃন্দা। একটা কালো পাথরের মূর্তি। মূর্তিটা হাতে তুলে বৃদ্ধা বললেন, ধর। কার মূর্তি? উনি দেবী নীল তারা, তোকে সব সময় রক্ষা করবেন। বলেই বৃন্দার হাতে একটা আঙুল চাপ দিয়ে সামান্য রক্ত বের করে মূর্তিটার মাথায় লাগিয়ে দিল। বৃন্দার মুখ থেকে একটা মৃদু চিৎকার ভেসে এলো। সাথে সাথে মূর্তিটাকে কাপড়ে পেঁচিয়ে আবার বাক্সের মধ্যে রেখে দিলেন বৃদ্ধা। শোন, আমি তো কাল সকালেই চলে যাব। যদি কোনোদিন দেখিস মহা বিপদ, তখন এই মূর্তিটা বের করে এনে আবার রক্ত দিয়ে অভিষেক করলেই উনি জেগে উঠবেন। তখন তার কাছে তুই যা চাইবি তাই পাবি। তবে একটা জিনিস মনে রাখিস, সব সময় মাথায় রাখবি, উনি কিন্তু শুধু শুধু কিছুই দেবেন না। তোর মহাবিপদে তোকে উদ্ধার করবেন ঠিকই, কিন্তু তোর থেকে সেই রকম একটা দামি জিনিস নিয়েও নেবেন। বৃদ্ধা ঘর থেকে চলে যান। এক রাশ দুশ্চিন্তার ভয় নিয়ে বসে থাকে বৃন্দা। তারপরে প্রায় 2 বছর কেটে গেছে।
2 মাস আগে তার সঙ্গেও সেই একই ঘটনা ঘটেছে। সদ্যজাত বাচ্চার মুখটা পর্যন্ত দেখতে পায়নি বৃন্দা। ছোট্ট খুকিকে কোলে নিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। সে জানে তার সন্তানকেও মেরে ফেলে এ বাড়ির কোথাও পুঁতে ফেলা হয়েছে। তার শাশুড়ি পদ্মাকে তার কাছে বেশি আসতে দেয় না। বৃন্দা বুঝে গেছে শাশুড়ি মা তার স্বামীর আর একবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এক রাতের ঘটনা। ঘরের বাইরে সে শুনতে পেল জমিদার বাবু আর তার শাশুড়ির নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কিছু আলোচনা করছিল। খুকি ঘুমিয়ে পড়েছিল। দরজায় কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করে বৃন্দা। আগেরটার মতো এবার এটাকেও সরাতে হবে দেখছি। আমি মোক্ষদাকে বলেছি ধুত্র ফুলের বীজের গুঁড়ো নিয়ে আসতে। কাল রাতের মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু বারবার একই ঘটনা ঘটলে সন্দেহ হবে মা। সেসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। কাল সকালে তুমি বরং সদরে চলে যেও, আমি গুরুদেবের আশ্রমে চলে যাব। মোক্ষদা যা করার করে নেবে। যদি জানাজানি হয়ে যায়? কালুকে বলা আছে এমনি না হলে অমনি ভাবে মারবে। যদি ধুত্রর বীজে কাজ না হয় বারুণী নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে। বর্ষার জলে এমনিতেই ফুলে ফেপে উঠেছে বারুণী, ও নিয়ে তুমি চিন্তা করো না। ওমের লক্ষণ কিন্তু ভালো না। পদ্মাঝিকে আগেই তাড়িয়েছি। মোক্ষদা না বললে জানতেই পারতাম না দুটোতে মিলে বাড়ির থেকে পালানোর যুক্তি করছিল। বৃন্দার হাত পায়ের তলা ঘামতে শুরু করেছে। খুকিকে কোলে নিয়ে বসে রইল সারা রাত। সকালের দিকে ঘুমিয়ে পড়েছিল। দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম থেকে ধর্মড়িয়ে উঠে বসল। খুকি ঘুম থেকে উঠে খাটের উপর বসে খেলছে। মাকে দেখেই ঠিক করে হেসে দুর্বোধ্য কিছু শব্দ বলে আবার খেলতে লাগলো। বৃন্দা পরনের কাপড় ঠিক করে দরজা খুলে দেখে মোক্ষদা ঝি দাঁড়িয়ে, হাতে একটা থালা ধরা। বৃন্দার বুক কেঁপে উঠল। ধরো গো ছোট বৌরানী, মা পাঠিয়ে দিয়েছেন। বুড়ো শিবের পেশাদ আছে, খেয়ে নাও। মোক্ষদা থালাটা টেবিলে রেখে বলল, মা কয়েছেন আমার সামনে খেয়ে নিতে। বাবার দয়ায় পরের বার খোকা হবে। বলেই খুকিকে কোলে নিতে গেল। বৃন্দার কি হলো তা জানা নেই। মোক্ষদার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, কার অনুমতি নিয়ে তুমি ওর গায়ে হাত দিয়েছো? বেরো ঘর থেকে, এক্ষুনি বেরো। সাপের মতো জ্বলন্ত দৃষ্টি দিয়ে বৃন্দার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মোক্ষদা। বৃন্দা মেয়েটাকে বুকের মধ্যে চেপে ধরে ঘরের দরজা বন্ধ করে বসে রইল। সারাদিন ঘরে কেউ এলো না। মাঝরাতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। খিদে তেষ্টায় বৃন্দা তখন ক্লান্ত। বৃন্দার বুকে মুখ গুঁজে খুকি ঘুমোচ্ছে। তার ঠোঁটের কোলে দুধ শুকিয়ে রয়েছে। আকাশের বুকে বেগুনি রঙের বিদ্যুতের শিরা উপশিরা জেগে উঠছে। গলা শুকিয়ে এলো। জানালার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির জল আঁচলা ভরে নিয়ে পান করল। বড় ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। তার সাথে দরজায় কড়া নাড়ার শব্দ। বৌমনি, দরজা খোলো। বৃন্দা সজাগ হয়ে দরজার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। এ ডাক তার চেনা। পদ্মা? হ্যাঁ বৌমনি, শিগগিরই দরজা খোলো। দরজা খুলতেই বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে। পদ্মার সর্বাঙ্গ ভিজে চুপচুপে। বৃন্দা বলল, তোমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কিভাবে এলে? ওদিকে মোক্ষদা পাহারা দিচ্ছে। তুমি পেছনের দিকের রাস্তা ধরে আমার সঙ্গে এসো, বাকি কথা পরে হবে। আগে চলো আমার সঙ্গে, চলো। এই ঝড় তুফানের রাতে খুকিকে নিয়ে কোথায় যাব? বৃন্দার গলা কান্নায় বুঝে আসে। কালু সর্দারকে পিছনে রাস্তা দিয়ে আসতে দেখেছি।
মুখ্যদার দেওয়া বিষ মেশানো খাবার তুমি খাওনি সেটা জানে। দরজার আড়ালে কান পেতেছিল। তোমাকে গুম খুন করে বারুণীর জলে ভাসিয়ে দেবে গো বৌমনি। তুমি এই বড় মহলে থেকো না, তুমি চলো ছোট মহলে, চলো চলো চলো। কিন্তু ওখানে তো ঝি চাকররা। ওই মহলে পরে খোঁজ করতে আসবে, ওরা আগে এই মহলে এসে তোমায় খুঁজবে। চলো শিগগিরই চলো, শিগগিরই চলো। বৃন্দা খুকিকে নিয়ে ঘর থেকে বেরোনোর সময় পদ্মা বলল, বড় মা তোমায় কিছু একটা দিয়ে গেছিল, সেটাও নিয়ে নাও। বৃন্দা দেখল পদ্মার মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি। ওর চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ল। বৃষ্টিটা কমে গিয়ে আকাশে তখন ফুটফুটে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। সৈকতের চোখে একটুও ঘুম নেই। খালি মনে হচ্ছে দূরের ওই ছোট মহলের বাড়ি থেকে কার যেন কান্নার শব্দ ভেসে আসছে। অপরাজিতা নাক ডেকে ঘুমোচ্ছে। কি মনে হতে টর্চ নিয়ে ধীরে ধীরে ছোট মহলের দিকে এগিয়ে গেল সৈকত। একটা ঝিম ধরানো হিসশিসে শব্দ শোনা যাচ্ছে না? সৈকত মনে মনে ভাবল, হরিপদ একবার বলেছিল ওই বাড়িটায় অনেক সাপ আছে, কিন্তু শীতকালে তো সাপেরা সাধারণত শীত ঘুমে থাকে। তাহলে এই শব্দটা কিসের? সৈকত ধীর পায়ে এগিয়ে গেল ছোট মহলের দিকে। একটা ঘরের সামনে মাটির ওপর অনেকগুলো তাবিজ কবজ পড়ে রয়েছে। একটা তালা ঝুলছে তার উপর। একটা পাতলা লাল সুতো আর কয়েকটা তাবিজ ঝুলে রয়েছে। দেখে মনে হয় কেউ তাড়াহুড়ো করে এটাকে বেঁধে দিয়ে গেছে। দরজায় কান রাখল সৈকত। কোনো শব্দ নেই। ওর দৃষ্টির আড়ালে দরজার নিচ থেকে দুটো ধারালো নখ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এসে কেটে দিল পায়ের পাতার উপর একটা আঁচড়। আহ বাবা গো! বলেই যন্ত্রণায় বসে পড়ল সৈকত। টর্চ হাত থেকে পড়ে গিয়ে গোল গোল হয়ে আলোটা ঘুরছে। পা থেকে রক্তর ধারা গড়িয়ে ঘরের মধ্যে এগোচ্ছে। সৈকতের মনে হলো দরজার নিচ থেকে একটা ক্ষীণ নীলচে আলো ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। সৈকতের মনের মধ্যে এক অদম্য জেদ এসে বাসা বেঁধেছে। ততক্ষণে দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই ওর মনে হলো পেছন থেকে কে যেন ফিসফিস করে ডাকছে, এসো সৈকত, এদিকে এসো। পায়ের যন্ত্রণাটা ভুলে আবার টর্চ লাইটের আলো ফেলল। আর ঠিক তখনই সে দেখল লম্বা চুলের গোছা এলিয়ে একজন মহিলা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এতক্ষণ দরজাটা বন্ধ ছিল, হঠাৎ করে কে খুলে দিল? সৈকতের ভয় ভয় লাগছিল তখন। সেই ভয় ভাবটা গোপন করে সে প্রশ্ন করল, কে তুমি? হ্যাঁ, কে? কোনো উত্তর নেই। আবার সাপের মতো হিস হিস শব্দটা শুনতে পেল। সরসর করে রেলিং বেয়ে কেউ যেন নেমে গেল। কে? কে ওখানে? আলো নিয়ে দৌড়ে যায় সেদিকে। কেউ কোথাও নেই। আবার দূরে মাঠের দিক থেকে শেয়ালের কান্নার শব্দ ভেসে এলো। ফিরে এলো সেই দরজার সামনে। কোথায় সেই মহিলা? কেউ দাঁড়িয়ে নেই সেখানে। দরজাটা আগের মতোই বন্ধ। দরজার উপরে সেই তালাটা এখনো ঝুলছে। পায়ের দিকে সে তাকায়, এখনো ক্ষত দিয়ে রক্ত বেরোচ্ছে। সৈকত তাড়াতাড়ি ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু খেয়াল করলে দেখত একটা সরু লিকলিকে জিভ ওর রক্তের গন্ধ অনুসরণ করে পিছু পিছু চলল ওর বাড়ির দিকে। মূর্তিটা দেখো, কি অদ্ভুত না? পরদিন সকালবেলা অপরাজিতার এই কথা শুনে সৈকতের চোখ খুলে যায়। ঘুম চোখেই সে তাকিয়ে দেখে অপরাজিতা একটা বাক্স থেকে একটা মূর্তি বার করে তন্ময়কে দেখাচ্ছে। তাড়াতাড়ি বিছানায় উঠে বসে সৈকত। কি হয়েছে বাবা?
এটা কোথা থেকে পেলে? পাগল হলে নাকি? কাল মাঝরাতে তুমি তো এই বাক্সটা দিয়ে বললে এটা আমার জন্য এনেছো। আমি বললাম কাল সকালে দেখবো। আমি তোমায় কখন এসব দিলাম? ও সরি, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে এসে সব বলছি। ও আরেকটা কথা, আজ শুনলাম বাড়ি ভাঙার লোক আসবে। বলেই যেমন আচমকা দরজার সামনে সে দাঁড়িয়েছিল তেমন সেখান থেকে কোথাও চলে গেল। সৈকত কিছুই বুঝতে পারছে না। দেখল বাক্সটার মধ্যে একটা বাচ্চা মেয়ের পায়ের নুপুর আর এই ছোট্ট মূর্তিটা পড়ে রয়েছে। অপরাজিতা মুগ্ধ দৃষ্টিতে দেখছে আর বলছে, কি অদ্ভুত মূর্তিটা, কোথায় পেলে গো? সৈকত সে কথার উত্তর না দিয়ে গুগল লেন্সে কতগুলো ছবি তুলে সার্চ করল। গুগল বলছে এই মূর্তিটা বৌদ্ধতন্ত্রের দেবী নীল তারার। মোবাইলে ছবিটা জুম করে অপরাজিতার হাতে ধরা মূর্তিটা একবার মিলিয়ে নিল সৈকত। নিঃসন্দেহে এই মূর্তি দেবী নীল তারার। ছোট্ট মূর্তির পায়ের দিকে নজর পড়ল। উল্টো করে রাখা একটা মৃতদেহের উপর দাঁড়িয়ে আছেন দেবী। একটা হাতে তলোয়ার, আর এক হাতে কর্ত্রী, একটি নীল পদ্ম আর একটা খুলি ধরে আছেন। দেবীর মুখমণ্ডলে একটা মাত্র চোখ, বুকের মাঝে একটা স্তন, আর মাথায় চুলের গোছা সাপের ফনার মতো উদ্ধত। অপরাজিতা বলল, দেখো, এত ছোট মূর্তি কিন্তু তার কারুকার্যগুলো এত সূক্ষ্ম যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্পষ্ট। কোথা থেকে পেলে এত সুন্দর মূর্তি? এটা কি অ্যান্টিক? সৈকত আনমনা হয়ে মূর্তিটার কথা ভাবছিল, এমন সময় ঘরের বাইরে হরিপদর গলার স্বর শুনতে পেয়ে অপরাজিতা তাড়াতাড়ি মূর্তিটাকে একটা কাপড়ে পেঁচিয়ে নিজের ব্যাগের মধ্যে রেখে দিল। ওরা খেয়াল করল না, কিন্তু অপরাজিতার হাতের সেই মূর্তি দেখে ঘরের বাইরে কাঠ হয়ে দাঁড়িয়েছিল হরিপদ। সৈকত উঠে বাড়ির বাইরে যেতে গিয়ে তার মুখ দেখে প্রশ্ন করল, কি হয়েছে, ওরকম করে কেন তাকিয়ে আছো? কাল ছোট মহলে গিয়েছিলে কেন? বাইরে গিয়ে দেখো কি হয়েছে। ওরা সবাই বাইরে গিয়ে দেখল ওই বাড়ি থেকে কেউ যেন 4 পায়ে হেঁটে এই বাড়িতে এসে ঢুকেছে। সেই পায়ের ছাপে রক্ত শুকিয়ে রয়েছে। এত রক্ত! হরিপদর চিৎকার শুনে তন্ময় যেন কখন বেরিয়ে এসেছে। সে অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু সৈকতের পায়ের দিকে তাকিয়ে দেখে না, সেখানে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু কাল রাতে তার স্পষ্ট মনে আছে ব্যথা অনুভব হয়েছিল তার পায়ে। হরিপদ ভয়ার্ত কণ্ঠে বলল, কেউ এক জটাকে রক্ত দিয়ে জাগিয়েছে, সেজন্য ছোট মহল থেকে বেরিয়ে এসেছে। বৌদির হাতের মূর্তি তুমি কোথা থেকে পেয়েছ? হ্যাঁ, সত্যি কথা বলো। সৈকতের মুখ শুকিয়ে গেছে। ওই মূর্তি আমি আনিনি, প্রথমবার দেখলাম। আমি সত্যি জানি না অপা কি বলছে। এক জটা বা নীল তারার গল্প এ গ্রামে সবাই জানে। সে রাত্রে যখন ছোট বৌমণি মহাবিপদে পড়ে রক্ত দিয়ে নীল তারাকে জাগায়। বড় বৌমণির মা ছিলেন বৌদ্ধতন্ত্রের সাধিকা। উনি বুঝতে পেরেছিলেন ছোট বৌমণির সামনে বিপদ। নিজের নাতনিকে বাঁচাতে তিনি দেবীকে দিয়ে যান। দেবীর পূজা আর উপাচার সব বললেও এটা বলেননি যে বিপদ থেকে উদ্ধার করবার পর দেবী পূজারীকে প্রসাদ রূপে গ্রহণ করেন। সে রাতের পর এ বাড়ির কেউ আর জীবন্ত ছিল না। গিন্নিমা আর জমিদার বাবু যেহেতু বাড়ির বাইরে ছিলেন, তাই তারা প্রাণে বেঁচে যান। বাড়ির সমস্ত চাকর বাকর সেই রাতে সাপের কামড়ে মারা যায়। আর বৃন্দা? প্রশ্নটা শুনে ওরা পিছনে ফিরে দেখে অপরাজিতা স্নান করে ওদের পেছনে এসে দাঁড়িয়ে আছে। হরিপদর ভ্রু কুঁচকে গেছে। তার মনে পড়ছে না সে কখন ছোট বৌরণীর নাম বলল। গম্ভীর হয়ে বলল, তাকে আর কেউ কোনোদিন দেখেনি, তার শরীরটাও খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে এই বাড়ির ছোট মহলে কেউ একটা রাতও কাটাতে পারে না।
সারা রাত ছোট মহল থেকে কারো কান্নার শব্দ ভেসে আসে। জমিদার বাবু পাঁচিল তুলে ছোট মহল পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছিলেন। সেই ঘটনা 3 দিনের মাথায় গিন্নিমা ছাদ থেকে পড়ে মারা যান। আর জমিদার বাবুর মাথা খারাপ হয়ে গিয়েছিল। পথে পথে ঘুরতেন আর বলতেন, বৃন্দা, বৃন্দা আমায় মাফ করো, বৃন্দা আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও বৃন্দা, বৃন্দা আমায় ক্ষমা করে দাও। কথা শেষ করে হরিপদ রান্নার ঘরের দিকে পা বাড়ালো। সেদিন আর এ প্রসঙ্গে কোনো কথা হলো না। পরদিন সকাল থেকেই সৈকত বেশ ব্যস্ত। ফোনের পর ফোন আসছে। জানালার ধারেই অপরাজিতা ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়েছিল। কোনো এক অজানা কারণে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। হরিপদ এসে চা রেখে গেছে। সে চা জুড়িয়ে জল। ওর চোখের সামনে বাড়ির উল্টো দিকে একটা টলটলে দিঘি, সেখানে কাকচক্ষু জল। সেই জলের উপর তরঙ্গ তুলে যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো। জানালার গড়ার ধরে দাঁড়িয়েছিল অপরাজিতা। তার হঠাৎ করে মনে পড়ছে আশ্রমের পদ্ম দিদির কথা। মায়ের মতো আগলে রাখত। অপরাজিতাকে একটু বেশি স্নেহ করত পদ্ম দিদি। কাল রাতে ঘুম ভাঙার পর হঠাৎ করেই তার মনে হয় ওই বাড়ির ছোট মহল থেকে তার নাম ধরে কে যেন ডাকছিল। ঘুম চোখে উঠে যায় সেদিকে। বট গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল অপরাজিতা। নীলচে আলো ঠিকরে বেরোচ্ছিল একটা বাক্স থেকে। সেটা হাতে তুলে নিয়ে দেখল সেই মূর্তিটা। সৈকত রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওইদিকে। এদিকে এসো, আমার কাছে এসো। অপরাজিতার মনে হয়েছিল বাড়ির ভেতর থেকে কেউ যেন কথাগুলো বলছে। শব্দ অনুসরণ করে উপরের দিকে তাকিয়ে দেখে নারীর ছায়া যেন ঝুঁকে ওর দিকেই তাকিয়েছিল। প্রথমে অপরাজিতার গা শিরশির করে উঠলেও পরে অবাক হয়ে ছায়ার দিকে তাকিয়েছিল। তার যেন মনে হচ্ছিল ছায়ামূর্তিগুলো ওকে কিছু বলতে চায়। হাওয়ায় ভর করেই সেই ছায়ামূর্তির নিচে নেমে অপরাজিতার সামনে দাঁড়ায়। চুলগুলো হাওয়ায় অবিন্যস্তভাবে উড়ছিল। বিভৎস তার মুখমণ্ডল, মুখের মধ্যে একটা জ্বলন্ত চোখ। মাথার চুলগুলো সাপের ফণার মতো অপরাজিতার গলা জড়িয়ে ধরেছিল। ঠিক তখনই অপরাজিতার কানে পদ্মদিদির স্বর ভেসে আসে। সাথে সাথে বিদ্যুৎ চমকে ওঠে। সেই শব্দে ওর চেতনা ফিরে আসে। তখনই দেখল ওর সামনে কিচ্ছু নেই। অবাক কি হয়েছে? এত কি ভাবছো বলো তো? তাড়াতাড়ি চোখের জল মুছে পিছন ঘুরে তাকিয়ে দেখে সৈকত এসে খাটের উপর বসেছে। কিছু না। না, তোমার মুখ চোখ কেমন যেন লাগছে। ওসব কিছু না। তোমাদের কাজ কত দূর? মাস 6 তো লাগবেই। তোমার যদি ভালো না লাগে তাহলে আমরা... না না সৈকত, এই বাড়ি ছেড়ে আমি এখন কোথাও যেতে পারবো না। কেন? সৈকত উঠে দাঁড়িয়ে পড়ে। জানি না, মনে হচ্ছে এই বাড়িটার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। সৈকত সৈকত মুখে কিছু বলতে পারল না। মনে মনে ভাবে অপরাজিতার ছোটবেলাটা কেটেছে অনাথ আশ্রমে। তার যখন 2.5 মাস বয়স তখন তাকে কেউ অনাথ আশ্রমে রেখে গিয়েছিল। এমনকি অপরাজিতার নামটাও ওই আশ্রম থেকেই দেওয়া। কি ভাবছো সৈকত? আমি অনাথ? হতেও তো পারে এই বাড়ির সঙ্গে আমার কোনো একটা সম্পর্ক ছিল। অপরাজিতার হাতটা ধরে বলল, অবা, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি চিন্তা করে ফেলছো। হরিপদর ওই গল্পটার সঙ্গে বোধহয় তুমি নিজেকে জড়িয়ে ফেলছো। এত বেশি ভেবো না। শোনো না, তুমি একটা কাজ করো, তোমার পড়াশোনার কাজটা শুরু করো না। এখানে নিরিবিলিতে তুমি ভালোভাবেই পড়াশোনা করতে পারবে। সৈকত অপরাজিতার বিছানার পাশে মূর্তিটা দেখে বলল, এই মূর্তিটা তো আমি ফেলে দিয়েছিলাম, আবার কে আনলো? একটু থেমে আবার বলল, অপা, এই মূর্তিটা শুভ নয়। পুরনো বাড়ির অনেক অনেক অভিশাপ থাকে, এটাকে নিজের কাছে রেখো না।
বলেই সৈকত ঘর থেকে বেরিয়ে যায়। অপরাজিতা মূর্তিটা নিয়ে পাথরের মতো বসেছিল। মূর্তিটার উপর আঙুল চালাতে গিয়ে দেখল একটা জায়গায় কিছু একটা লেগে আছে, তরল কিছু। হাতটা নাকের সামনে ধরে বুঝল রক্ত। তখনই মনে পড়ল কাল বাক্সটা খোলার সময় হাত কেটে গিয়ে মূর্তিটার উপর হয়তো কয়েক ফোঁটা রক্ত পড়ে গিয়েছিল। অপরাজিতা মূর্তিটা বাক্সতে রাখতে যাবে, ঠিক তখনই কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো মূর্তির চোখটা ঝিলিক দিয়ে উঠল আবার। অপরাজিতা চিৎকার করে ওঠে। না! হরিপদ দরজার বাইরে দাঁড়িয়েছিল। ছায়ার মতো ওকে অনুসরণ করে লোকটা। বৌদি ভয় পেলেন নাকি? কাঁপা কাঁপা হাত দেখিয়ে মূর্তিটার দিকে ইশারা করলো। ও জেগেছে, তোমার ডাকছে, পালাও পালাও। অপরাজিতা চমকে তাকিয়ে দেখে দরজার পাশে কেউ নেই। ফাঁকা দরজার বাইরে ছোট মহলের ভগ্ন মহলের খানিকটা অংশ দেখা যাচ্ছে। রাত তখন 1:30 কি 2টো, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে সৈকত আর অপরাজিতা বিছানায় ধর্মড়িয়ে উঠে বসল। গতকাল থেকে ইলেকট্রিসিটি অফিসের সাথে কথা বলে কারেন্টের ব্যবস্থা করা গেলেও বেশিরভাগ সময়ই আলোর জোর থাকে না, ভোল্টেজ ড্রপ। মিটমিট করা বাল্বের আলোয় ওরা তাড়াতাড়ি বাইরে এসে দেখে আকাশে মেঘের জন্য চারিদিকে একেবারে নিকষ অন্ধকারে ঢেকে রয়েছে। বারান্দায় যে আলোটা জ্বলছে সেখানে আলোর থেকে বেশি অন্ধকার জড়ো হয়ে রয়েছে। তন্ময়ের ঘরের দরজা হাট করে খোলা। সৈকত দুবার ডাকলো, তন্ময়, তন্ময়। ঠিক তখনই ওর মনে হলো একটা নারী কণ্ঠে তীব্র অট্টহাসির শব্দ ছোট মহল থেকে ভেসে এলো। অপরাজিতা সৈকতের হাতটা খিমচে ধরল। ভয় পেও না, ভয় পেও না, তুমি ঘরে যাও, আমি দেখছি। না না, আমি তোমায় এই অবস্থায় একা ছেড়ে দিতে পারবো না। দরকার হলে দুজনে একসাথে গিয়ে তন্ময়কে খুঁজবো। সৈকত আর কিছু বলল না। ওরা দুজনেই ছোট মহলের দিকে তাকিয়ে। তন্ময়, তন্ময় তুমি কোথায়? কোনো সাড়া নেই। অপরাজিতা বটগাছের ঝুড়িগুলোর দিকে তাকিয়েছিল। সেগুলো ছোট মহলের উপর এমনভাবে নেমেছে যেন মনে হয় আকাশ থেকে কারা যেন নেমে এসেছে। অন্ধকারে স্পষ্ট বোঝা না গেলেও ওর মনে হলো ঘন পাতার আড়ালে কিছু একটা রয়েছে। টর্চের আলো ফেলল সেই দিকে, কিছু দেখা যাচ্ছে না। সৈকত বলল, চিৎকারটা তো এখান থেকে এসেছিল। ঠিক তখনই একটা তরল পদার্থ ওদের গায়ে এসে পড়তেই টর্চের আলো উপরে ফেলে দেখে তন্ময়ের শরীরটা উল্টো করে বটের ঝুড়ি থেকে ঝুলছে, আর সেই শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সেই দৃশ্য দেখে অপরাজিতা ওখানে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। বৃন্দা কাঁপা কাঁপা হাতে ছোট বাক্স থেকে কালচে মূর্তিটাকে বের করে আনলো। দরজা বন্ধ করে পদ্মাও পেছনে এসে দাঁড়িয়েছে। ভয় পেও না বৌমণি। পদ্মা দেখল মূর্তিটার থেকে অদ্ভুত জ্যোতি বেরিয়ে এসেছে। বৃন্দা অবাক চোখে তাকায়। খুকি কোলের মধ্যে অকাতরে ঘুমোচ্ছে। চোখের জল মুছে বৃন্দা বলল, আমি জানি না দেবীকে আহ্বান করলে আমার সঙ্গে ঠিক কি কি হবে, কিন্তু আমার যদি কিছু হয় তুমি তুমি খুকিকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালিয়েছ। ও যেন ওই পাষণ্ডগুলোর হাতে না পড়ে।
ঘুমন্ত মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলল, আমার জীবন থাকতে খুকির কিচ্ছু হবে না, এই আমি তোমায় কথা দিলুম। বৃন্দা খুকির কপালে একটা চুমু দিয়ে গলা থেকে একটা হার খুলে ওকে পরিয়ে দিল। সাবধানে থাকিস মা, তোকে খুব যত্নে মানুষ করবো ভেবেছিলাম, কিন্তু তা আর সম্ভব না। পদ্মার দিকে তাকিয়ে বলল, পালাও। ওরা বেরিয়ে যেতেই বৃন্দা দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই দরজার উপর একটা লাথি পড়তেই দরজার একটা কল কবজা সামান্য নড়ে উঠল। বৃন্দা বুঝল আর সময় নেই। তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাতের খানিকটা অংশ চিরে রক্তটা দেবীর মাথায় ফেলতেই সে দেখল ছোট্ট কালো মূর্তিটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। মূর্তিটার চোখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মূর্তিটা এবার চোখ খুলে তাকালো। নীল রঙের একটা চোখ মুখের মাঝখানে জ্বলছে। মাথার উপরে 3টে সাপের ফনা এখন জীবন্ত হয়ে গেছে। বৃন্দা কান্নার দমক আটকে বলল, মা, আমি বৃন্দা দাসী, নিজেকে তোমার পায়ে সমর্পণ করলাম। আমার মেয়েকে তুমি রক্ষা করো। এই জমিদার বাড়ির কালো ছায়া যেন ওর ওপর কখনো না পড়ে। দেবী মূর্তিটা হঠাৎ করে বাক্স থেকে ছিটকে পড়ে দেওয়ালের মধ্যে মিশে গেল। আর ঠিক তখনই বৃন্দার শরীরটাকে কেউ যেন টানতে টানতে দেওয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছে। সবার অলক্ষ্যে বোঙা বাড়ির ছোট বউয়ের শরীরটা নীল তারা গ্রহণ করলেন। বৃন্দার শরীরটা এখন সেই পাথরের মূর্তির মতো হয়ে গেছে। সারা শরীর কুচকুচে কালো, কালো গহ্বরের মতো মুখে শুধুমাত্র একটা চোখ। বুকের মাঝে জেগে উঠল একটা বিশাল স্তন। মাথার উপরে সাপের ফনা তুলে চুলগুলো উড়ছে যেন 3টে রাজগোখ্র। কালু সর্দারের লাঠির আঘাতে দরজা ভেঙে পড়ল। ঘরে ঢুকে সেই ভয়ানক মূর্তি দেখে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল সে। পরদিন সকাল অবধি আর কেউ জীবন্ত ছিল না। সবচেয়ে ভয়াবহ মৃত্যু হয় মোক্ষদার। শরীরটা যেন কেউ 2 হাতে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছিল। শিগগির ওঠো অপা, আমাদের এখান থেকে পালাতে হবে। জ্ঞান ফিরে আসার পরেও সৈকতের কোনো কথায় কোনো হেলদোল দেখা গেল না। মনে হলো কথাগুলো ওর কানে অবধি পৌঁছলো না। অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে বড় গাছটার দিকে। তন্ময়ের শরীরটা তখনও একইভাবে গাছ থেকে ঝুলছে, কিন্তু ওর বন্ধ চোখ দুটো খুলে গেছে। আকর্ণ বিস্তৃত একটা হাসি ফুটে উঠেছে লাশের মুখে। সৈকত বাড়ির মধ্যে ছুটে বেড়াচ্ছে। বাইরে বের হওয়ার রাস্তাটা আর খুঁজে পাচ্ছে না। বাড়িটা যেন নিজেই আশেপাশে দেওয়াল তুলে দিয়েছে। ক্লান্ত শরীরে উঠোনের মাঝখানে বসে পড়ল সৈকত। ছোট মহলের ভেতর থেকে নানা রকমের শব্দ আসছে তখন। অপরাজিতা ক্লান্ত শরীরটাকে টানতে টানতে ঘরে চলে গেল। তারপর নীল তারার মূর্তিটা ঘর থেকে নিয়ে এসে ছোট মহলের দিকে এগিয়ে গেল। সৈকত চিৎকার করে উঠল, ওদিকে যেও না অপা, ও তোমায় ছাড়বে না। আমার জন্য ও এবার জেগে উঠেছে, আমাকে নিয়ে ও শান্ত হোক। অপরাজিতা ছোট মহলে ঢুকে যেতেই আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমক দিয়ে উঠল। আর সৈকত তখন দেখল কুণ্ডলীকৃত ছায়ামূর্তিরা ছোট মহলকে পেঁচিয়ে ধরেছে। উল্টে ঝুলতে থাকা তন্ময়ের শরীরটা এখন একটা সরীসৃপের মতো গাছ বেয়ে নেমে এসে ছোট মহলে ঢুকে গেল। ভাঙা বারান্দার রেলিংয়ে এখন অজস্র ছায়ামূর্তি জড়ো হয়ে রয়েছে। মাটির নিচ থেকে কারা যেন হাহাকার করে কেঁদে উঠেছে। অপরাজিতার অস্পষ্ট অবয়ব ওই বাড়ির ভেতরে দেখে সৈকত জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে টেনে তুলল। এইভাবে ও চোখের সামনে ওকে শেষ হয়ে যেতে দিতে পারবে না। অপা দাঁড়াও! অপরাজিতা ম্লান দৃষ্টি দিয়ে বারান্দা থেকে ওর দিকে তাকায়। সেই ঘরের দরজাটা এখন খোলা। তাবিজ কবজগুলো বারান্দার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দরজার সামনে এসে অপরাজিতা মূর্তিটা ঘরের মধ্যে রাখল। আর ঠিক তখনই দেখল দেয়াল থেকে বিভৎস কালো একটা প্রেত মূর্তি বেরিয়ে এসে অপরাজিতার দিকে একইভাবে তাকিয়ে আছে। একটা নীল চোখ জেগে উঠেছে।
দুটো সরু হাত এগিয়ে আছে অপরাজিতার পা বরাবর। হয়তো তাকে ঘরের মধ্যে টেনে নিয়ে দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। অপরাজিতার পায়ের দিকে টান পড়তেই সরীসৃপটা ঝপ করে নিচে পড়ে গেল। কালো সরু হাতগুলো শরীরটাকে ভেতরের দিকে টানতে যাবে, তখনই সৈকত ওকে পেছন থেকে চেপে ধরল। আমি তোমাকে এভাবে মৃত্যুবরণ করতে দিতে পারি না। আমার জন্য এসেছো তুমি এই বাড়িতে। এই অপশক্তির যদি কারোর প্রাণ নিতেই হয় তাহলে আমার নিক। ঘরের ভেতর তখন পুরুষ কণ্ঠের অট্টহাসি ভেসে এলো। ঘরের মধ্যে জুলজুল চোখে তাকিয়ে আছে তন্ময়। ঘর ঘরে কণ্ঠে বলল, ওকে ছেড়ে দাও, ওকে ওকে যেতে দাও। তন্ময়ের কথা শুনে সৈকতের সারা শরীর কেমন যেন কেঁপে উঠল। সারা বাড়িতে অজস্র ছায়ামূর্তি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে। অপরাজিতার পায়ের দিকে খুব জোরে টান পড়েছে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। তখন অপরাজিতা সৈকতকে বলল, আমায় ছেড়ে দাও, আমি আর পারছি না। মনে হচ্ছে আমার শরীরটা মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে। সৈকত অসহায় চোখে তাকিয়ে থাকে। সে জানে ছেড়ে দিলে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে সে অপরাজিতাকে। অপরাজিতার নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এসেছে। সেই অবস্থায় বলল, তুমি পালাও সৈকত, আমাকে নিলেই ও শান্ত হবে। তুমি পালাও। প্রেত মূর্তি এবার বিকট রূপ ধারণ করে দুহাতে অপরাজিতার শরীরটাকে টেনে নিয়ে ঘরের মধ্যে বন্ধ করতে যাবে। ঠিক তখনই সৈকতের পেছন থেকে একজনের কণ্ঠস্বর ভেসে আসে, নিজের মেয়েকে চিনতে পারছিস না বৃন্দা? যার জন্য এত কিছু করলি, এখন তার বলি নেওয়ার জন্য ব্যস্ত হয়েছিস? এত খিদে তোর? জমিদার বাড়ির সমস্ত লোকের প্রাণ নেওয়ার পরেও এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছিস। তারপরেও খিদে মিটল না? ফুকেকে চিনতে পারলি না? কিরকম মা তুই, হ্যাঁ? কিরকম মা? অপরাজিতার চোখ জলে ভিজে গেছে। 10 বছর আগে হারিয়ে যাওয়া পদ্মদিদি। সেদিনের বৃন্দার পদ্মাজি আজ অপরাজিতার পদ্মদিদি, যে 10 বছর আগে মারা গেছে। ঝোড়ো হাওয়াটা যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। চারপাশের বাতাস স্তব্ধ। একটা দম চাপা পরিবেশ সৃষ্টি হলো ছোট মহলে। অপরাজিতা দেখল সেই বিকট প্রেত মূর্তির শরীরটা ধীরে ধীরে ছোট নারীর আকার ধারণ করেছে। অপরাজিতার চোখের সামনে তারই বয়সী এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, চোখ জলে ভরা। হাত বাড়িয়ে অপরাজিতাকে ছুতে গেল মেয়েটা। একদম ছুবি না, তুই ছুলে ওই অভিশাপ খুকিকে গ্রাস করবে। পেছন ঘুরে তাকায় অপরাজিতা। আবছা পদ্মদিদির অবয়বের গলায় উষ্মা, কিন্তু তার চোখ জলে ভিজে গেছে। সৈকত সুযোগ বুঝে অপরাজিতার হাত ধরে ঘর থেকে টেনে বাইরে নিয়ে চলে আসে। অপরাজিতা বিড়বিড় করে বলে, মা। পদ্মদিদি আবার বলে ওঠে, খুকি তোকে মুক্তি দেবে বলে এখানে এসেছিল। অপরাজিতা দুহাত বাড়িয়ে দেয়। বৃন্দার শরীরটা ছুতে পারে না। একটা কুয়াশার দেওয়াল ওদের মাঝে। শাড়ির আঁচলে বাঁধা সেই ছোট্ট নূপুর দুটো আর গলার হারটা এগিয়ে দিয়ে অপরাজিতা কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি চলে যাও। এই দেখো, তোমার শেষ চিহ্ন আমি আমার নিজের কাছে রাখলাম। তুমি এবার যাও। এবার তুমি নিজেকে মুক্ত করো মা। বহু বছর ধরে আটকা পড়ে আছো এই বাড়ির অন্দরে। এবার তুমি মুক্ত হও। ঈশ্বরী, এবার মাকে মুক্ত করো। তোমার অভিশাপ তুমি তুলে নাও। অপরাজিতার কথা শেষ হতেই আকাশ বাতাস কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠল। বাজ পড়ল বট গাছের ওপর। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওরা দেখল সেই আগুনের লকলকের শিখা এগিয়ে আসছে এই ছোট মহলের দিকে। পালা দিদি ভাই, পালা। পদ্মদিদির গলায় আকুতি। সৈকতের হাত ধরে অপরাজিতা ছুটতে থাকে। ওর চোখের সামনে অন্ধকারে লুকিয়ে থাকা ছায়ামূর্তিগুলো
এত বছর পর নিজেদের মুক্তির রাস্তা পেয়ে ছুটে চলেছে আগুনের দিকে। যেভাবে শ্যামা পোকারা ছুটে যায় সেভাবেই ছুটে ছুটে ওই আগুনের মধ্যে নিজেকে নিক্ষেপ করতে লাগলো। ছোট মহলের ভেতর থেকে চিৎকার ভেসে আসতে লাগলো। ওদের চোখের সামনে আগুনের লকলকে শিখা আকাশ ছুল। গ্রামের সমস্ত লোক এসে দাঁড়িয়েছে জমিদার বাড়ির সামনে। ওদের চোখের সামনে ধীরে ধীরে ছোট মহল আগুনের লেলিহান শিখার মধ্যে মিশে যেতে লাগলো। বোঙাবাড়ির ঈশ্বরী যজ্ঞের আহুতি নিয়ে পঞ্চভূতে বিলীন হলেন। নুপুরটা হাতে নিয়ে অপরাজিতা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার কাছে আমার সন্তান রূপে ফিরে এসো মা। আমরা দুজনে মিলে সারাটা জীবন একসাথে কাটাবো। পরদিন সকালে পুলিশ এসে তন্ময়ের শরীরটাকে উদ্ধার করল পোড়া বটগাছের নিচ থেকে। ক্লান্ত শরীর দুটো নিয়ে সৈকত আর অপরাজিতা ফিরে গেল বোঙাবাড়ি ছেড়ে। ঈশ্বরী চিরকালের মতো ঘুমিয়ে রইলেন বোঙাবাড়ির অন্দরে। আপনারা শুনলেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে বোঙাবাড়ির ঈশ্বরী। গল্পের শ্রুতিনাট্য রূপ, সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন এনামুল খান, বর্ণিশা ভট্টাচার্য, নীল চক্রবর্তী, শুভদীপ ঘোষ, তমাল মুখার্জি, কৌশিক ব্যানার্জি, অধ্যায় সাহা, পূজা রায়, শিপ্রা দাস জানা, মীনাক্ষী ব্যানার্জি, সুজন ঘোষ ও আমি অমিত সরকার। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় ছিলেন শুভজিৎ বটব্যাল। প্রচ্ছদ করেছেন শুভদীপ ব্যানার্জি। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।